শুধুমাত্র ফেনী, নোয়াখালী কিংবা কুমিল্লা অঞ্চলই নয়, গত রাত থেকে আবার রাজশাহীর বিস্তীর্ণ অঞ্চল বন্যায় প্লাবিত হয়ে গেছে। রাজশাহীর বিভিন্ন অঞ্চল প্রচুর পরিমাণে পানি ঢুকেছে, অনেক গবাদি পশু ভেসে গেছে, অনেক মানুষ এমনকি ফায়ার সার্ভিসের অফিসে পর্যন্ত গিয়ে আশ্রয় নিয়েছে। তাদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের দলের পক্ষ থেকে যে নির্দেশনা, আমাদের প্রিয় নেতা তারেক রহমান এবং মহাসচিবের পক্ষ থেকে, তাতে আমরা শরিক হব বলেই এই ধরনের পরবর্তী অনুষ্ঠানগুলো যেন আমরা আপাতত না করি, বরং বন্যার্তদের পাশে দাঁড়ানো আমাদের জন্য এখন অনেক বেশি জরুরি হয়ে দাঁড়িয়েছে। 17 বছরের জঞ্জাল 17 দিনে সমাধান করার চেষ্টা করবেন না। এত চাপ সৃষ্টি করায় সরকারের উপর আপনাদের উচিত হচ্ছে না। বিএনপি যেখানে বলছে আমরা তাদেরকে যৌক্তিক সময় দেব, অন্যান্য রাজনৈতিক দল বলছে আমরা যৌক্তিক সময় দেব, আপনারা 17 বছরে তো কথা বলেন নাই। এই প্রেস ক্লাবের সামনে যত দাবি দেওয়া নিয়ে বসেছেন, 2 দিনের মাথায় পিটিয়ে উঠিয়ে দিয়েছে। পেটানোর পরেও বলেছেন বঙ্গবন্ধুর কন্যা অমুকের কাছ থেকে আমরা এটা চাই, আর জয় বাংলা বলে স্লোগান দিয়েছেন। আমরা সাক্ষী, আপনারা দিয়েছেন। আজকে তারাই রূপ পাল্টিয়ে আবার চাপের মধ্যে নেমেছেন। কেন নেমেছেন? বহু জনসভায়, বহু সেমিনারে আমি বলেছি যে এই বিগত সরকার হাত ধোয়া দিবস পালন করত, আন্তর্জাতিক ডিম দিবস পালন করত, আন্তর্জাতিক হাসি খুশি দিবস পালন করত, হাঁচি কাশি সর্দি জ্বর বায়ু ত্যাগ মল ত্যাগ সব দিবস পালন করত। কিন্তু 30শে আগস্ট আন্তর্জাতিক গুম দিবস পালন করতো না। এবং আন্তর্জাতিক গুমের উপরে যে কনভেনশন, জাতিসংঘের কনভেনশন, সেটাও শেখ হাসিনা সরকার স্বাক্ষর করেননি। আমাদের খুশি হওয়া উচিত যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার বলেছে 30শে আগস্টের আগেই তারা সেই কনভেনশনে স্বাক্ষর করবেন। এই স্বাক্ষর করলেই ইলিয়াস আলী, চৌধুরী আলম সহ যারা গুম হয়েছেন, শত শত পরিবারের মানুষ, তাদের সুবিচারের জন্য একটা ট্রাইব্যুনাল গঠন করা যাবে। সেখানে আমরা সুবিচারের আশা প্রত্যাশা করি। আব্দুল্লাহ মামুনকে বলবো, আপনি এখন মনের সুখে গান গান, ময়না মাসিল তোর পান্তা ভাতে ঘি। ছোটবেলায় এই গান আমরা শুনেছি। সেই গান গান আর মনের সুখে এটা দেখতে থাকেন যে পরবর্তী পরিস্থিতি কোথায় যায়। আর এই সাম্প্রতিক যে বিজয়, এই বিজয়ের মধ্যে থেকে যে জিনিসগুলো শেখা দরকার আমাদের, এবং ভবিষ্যতে আমাদের নিজেদের ব্যাপারেও প্রয়োগ করা দরকার, সেইটা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ বলে মনে হয়। কারণটা হচ্ছে, আমি বিভিন্ন সময় বিভিন্ন সভায়, বক্তব্যে, রাজপথে এবং মঞ্চে আলোচনায় বলেছি যে আওয়ামী লীগ সরকার এত বছর ধরে জোর করে বাংলাদেশের ক্ষমতায় ছিল, তাদের দ্বারা অত্যাচারিত না হয়েছে এমন কোনো ধর্ম কিংবা গোত্রের কোনো মানুষ বাংলাদেশে নাই। পিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু হয়েছে সেনাবাহিনী, তারপরে আপনার শাপলা চত্বরের সেই গণহত্যা হেফাজতে ইসলামের, তারপরে রানা প্লাজায় সেই শ্রমিক হত্যা, তারপরে আপনার হলি আর্টিজানে বিদেশি কূটনীতিকদের হত্যা, শোলাকিয়া ঈদের জামাতে হত্যাকাণ্ড, তাজিয়া মিছিলে হত্যাকাণ্ড, নারায়ণগঞ্জে 7 মার্ডারের সেই রোমহর্ষক ঘটনা, চট্টগ্রামের বহদ্দারহাটে ফ্লাইওভার ধসে 13 জন মানুষের মৃত্যু, এই ঢাকায় মগবাজার মৌচাক ফ্লাইওভার ভেঙে 3 জন মানুষের মৃত্যু, কালশীতে মিরপুরে জায়গা দখলের জন্য, আওয়ামী লীগের এমপির জায়গা দখলের জন্য 9 জন মানুষকে পুড়িয়ে অঙ্গার করে দেওয়া হয়েছিল। ডিএনএর মাধ্যমেও যাদের পরিচয় উদ্ধার করা যায়নি। সাগররুনির হত্যাকাণ্ড, ইলিয়াস আলী, চৌধুরী আলমের গুম থেকে শুরু করে এমন কোন অমানবিক কর্মকাণ্ড নেই যা আগের সরকার না করেছে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সমস্ত সম্প্রদায়ের মানুষরা এদের কর্তৃক আক্রান্ত হয়েছিল। গাইবান্ধা সাঁওতাল পল্লীতে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছিল এক রাতে, আপনাদের মনে আছে, এবং আগুন জ্বালিয়ে দিয়ে সেখান থেকে মানুষকে বের হতে দেওয়া হয়নি। সাঁওতাল উপজাতি ছোট্ট একটা গোত্রের মানুষ, তাদের জায়গাও আওয়ামী লীগের লোভে তাদের জীবন সহ ভস্মীভূত হয়ে গেছে। রামুতে বৌদ্ধ মন্দির জ্বালিয়ে দেওয়া হয়েছিল, মনে আছে আপনাদের। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দুদের মন্দির জ্বালিয়ে দেওয়া হয়েছিল, মনে আছে আপনাদের। না হয়েছে এমন কোন ধর্মের মানুষ এই দেশে নাই। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সবাই তাদের আক্রমণের শিকার হয়েছে। হলি আর্টিজানের ঘটনা আপনাদের মনে আছে। রানা প্লাজা ধসে 1200 শ্রমিক নিহত হয়েছে। তারপরে সেই আওয়ামী লীগ সরকারের মন্ত্রী বলেছেন
বিএনপির জামাতের লোকেরা স্তম্ভ ধরে নাড়াচাড়া করেছে, এই জন্য বিল্ডিংটা ধসে পড়েছে। মনে আছেন আপনাদের? হাসিনা বিভিন্ন সময় যেভাবে কথা বলতেন তাতে মনে হতো পৃথিবীতে তার চেয়ে বেশি অহংকারী, এত বেশি দাম্ভিক আর কোনো সরকারের প্রধান পৃথিবীতে বিরাজমান নাই। একটা তো এখানে আমাদের শহীদুল ইসলাম জামাল বলে গেছেন, রফিকুল ইসলাম জামাল বলে গেছেন, চট্টগ্রামের জনসভায় কি বলেছিল, কথাটা পরিষ্কার বলেছিল যে আওয়ামী লীগের নেতারা কি শাড়ি চুরি পরে বসে থাকেন? একটা লাশ পড়লে 10টা লাশ পড়তে হবে। তারপরে আবার বলেছিলেন বাংলাদেশের পুলিশ, বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশের বর্ডার গার্ড, বিডিআর তারা জনগণের প্রতিপক্ষ হবেন না, জনগণের দিকে গুলি চালাবেন না। পাকিস্তানি সেনাবাহিনীরা আমাদের মানুষকে মেরে পাকিস্তান চলে গেছে, আপনাদের আত্মীয় স্বজন কিন্তু বাংলাদেশেই থাকে, ঠিকানা ধরে ধরে বের করে সবাইকে আমরা প্রতিশোধ দেব। এই কথা বলেছে না? অপমান কাকে না করেছে? বিশ্ব সাহিত্য কেন্দ্রের অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদ, তাকে নিয়ে যা তা খুশি বলেছে। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান একজন সম্মানিত মানুষ আকবর আলী খান, তাকে ল্যাংরা লুলা যা তা কথাবার্তা বলেছেন। জাতীয় সংসদে দাঁড়িয়ে শেখ হাসিনা যেসব কথাবার্তা বলেছেন, প্রত্যেকটি কথা এখানে সাবেক সংসদ সদস্যরা আছেন বন্ধুরা, প্রত্যেকটি কথা এক্সপান্স হওয়ার যোগ্য, কিন্তু স্পিকাররা সেই কথাগুলি এক্সপান্স করেন নাই। সবগুলো রেকর্ড এখন পর্যন্ত রয়ে গেছে। ডক্টর ইউনূসের মতো সম্মানিত মানুষ সারা পৃথিবীতে এরকম মাত্র 6 জন মানুষ আছেন, তার মধ্যে একজন হচ্ছে তিনি। তাকে পদ্মা নদীতে চুবানোর কথা বলা হয়েছে। বেগম খালেদা জিয়াকে নির্যাতন নিপীড়ন করতে করতে এমন একটা অবস্থায় নিয়েছে, 92 দিন বালু ট্রাকের আড়ালে বিদ্যুৎবিহীন, পানিবিহীন, খাদ্য সরবরাহ করতে বাধা দিয়ে তাকে আটক করা হয়েছে 92 দিন। 92 দিনের মাথায় তার ছোট ছেলের লাশ তার সামনে হাজির করা হয়েছে। আরাফাত রহমান কোকর, একজন মায়ের জীবনে এর চেয়ে বড় কোনো অসুস্থতা লাগে? আর কোন অসুস্থতার প্রয়োজন আছে একজন মায়ের সামনে? তারপরেও তাকে এতিমের টাকা খোর এই কথা বলেছেন, অথচ সম্পূর্ণ মিথ্যা। বিচার বিভাগকে ধ্বংস করে দেওয়া হয়েছে, যেটা মানুষের শেষ আশ্রয়স্থল। যেই বিচারক তারেক রহমানকে খালাস দিয়েছে, সেই বিচারককে তার পরিবার সহ দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়েছে, আজ অবধি দেশে ফিরতে পারেন নাই। কেন তারেক রহমানকে খালাস দিল? উনি খালাস দিয়েছেন, উনি বলেছেন কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি, এর জন্য বেকসুর খালাস দিলাম। আর যেই বিচারক বকশীবাজারের কোর্টে বেগম খালেদা জিয়াকে সাজা দিয়েছেন, তাকে 7 দিনের মাথায় প্রমোশন দিয়ে হাইকোর্টের বিচারপতি করা হয়েছে। আবার হাইকোর্টে যাওয়ার পরে যে এনায়েতুর রহিম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাজাকে দ্বিগুণ করে দিয়েছেন, 5 বছর থেকে 10 বছর করেছেন, তাকে প্রমোশন দিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি করা হয়েছে। এই কথাগুলো বলার কারণে আমাকে অসংখ্য মামলার মধ্যেও আবার আদালত অবমাননার মামলাও খেতে হয়েছে। আমি আদালতে বলেছিলাম যে এর মধ্যে কোনটা অসত্য বলেন। প্রধান বিচারপতি আমাকে কন্টেম্প করেছিল, কামাল আছেন নাকি এখানে অ্যাডভোকেট? হ্যাঁ, আমাকে কন্টেম্প করেছিল। আমি আদালতে বলেছিলাম এর মধ্যে কোন কথাটি অসত্য সেটা বলেন। তারা আমাকে বলেছিল সত্য অসত্যের বিচার আদালত করে না, আপনি এই কথা বলেছেন, তাতে আদালত অবমাননা হয়েছে। সেই শাসনের অবসান হয়েছে। এই শাসনের অবসান যারা করেছেন তাদের উপর দয়া করে বলবো, তারা আপনারাও মনে রাখবেন, বিএনপির 201 জন, সর্বশেষ হিসাব অনুযায়ী 201 জন মানুষ কিন্তু এই সাম্প্রতিক আন্দোলনে নিহত হয়েছেন। 60 লক্ষ মানুষ, 60 লক্ষ নেতাকর্মী, বেগম খালেদা জিয়া থেকে শুরু করে একটি রাজনৈতিক দলের 60 লক্ষ নেতাকর্মী মামলার আসামি। বাড়িতে ঘুমোতে পারতেন না, দোকানে ব্যবসা করতে পারতেন না, এলাকায় রিক্সা চালাতে পারতেন না, ঢাকা শহরে এসেছেন। বন্ধুরা, একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, বিএনপির কোনো সভা পল্টনে হোক বা অন্য প্রেস ক্লাবের সামনে হোক, যেখানে হোক, আমরা যখন বক্তব্য দিতে দাঁড়াতাম তখন দেখতাম রিক্সাওয়ালারা রিক্সার সিটের উপরে বসে আছে, অথবা রিক্সার গদির উপরে বসে মনোযোগ দিয়ে শুনছে আর হাততালি দিচ্ছে। দেখেছেন না অনেকে? এই সরকারের পতনের পরে কিন্তু আর সেই দৃশ্য নাই। খেয়াল করে দেখবেন, কেউ দাঁড়ায় না, কোনো রিক্সাওয়ালা দাঁড়ায় না। কারণ কি? সবাই যার যার এলাকায় চলে গেছে। যারা জীবনের প্রয়োজনে ঢাকায় এসেছিল সেই লোকগুলো স্বাধীন হয়েছে মনে করে নিজের নিজের এলাকায় চলে গেছে।
এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো থেকে আমাদের অনেক অনেক কিছু শেখার আছে। আর যারা ক্রমাগত আন্দোলন করছেন, একের পর এক বিভিন্ন প্রতিষ্ঠানের লোকেরা ফ্রি স্টাইলে রাস্তায় নেমেছেন, তাদেরকে উদ্দেশ্য করে বলবো, 17 বছরের জঞ্জাল 17 দিনে সমাধান করার চেষ্টা করবেন না। এত চাপ সৃষ্টি করায় সরকারের উপর আপনাদের উচিত হচ্ছে না। বিএনপি যেখানে বলছে আমরা তাদেরকে যৌক্তিক সময় দেব, অন্যান্য রাজনৈতিক দল বলছে আমরা যৌক্তিক সময় দেব, আপনারা 17 বছরে তো কথা বলেন নাই। এই প্রেস ক্লাবের সামনে যত দাবি দেওয়া নিয়ে বসেছেন, 2 দিনের মাথায় পিটিয়ে উঠিয়ে দিয়েছে। পেটানোর পরেও বলেছেন বঙ্গবন্ধুর কন্যা অমুকের কাছ থেকে আমরা এটা চাই, আর জয় বাংলা বলে স্লোগান দিয়েছেন। আমরা সাক্ষী, আপনারা দিয়েছেন। আজকে তারাই রূপ পাল্টিয়ে আবার চাপের মধ্যে নেমেছেন। কেন নেমেছেন? বহু জনসভায় বহু সেমিনারে আমি বলেছি যে এই বিগত সরকার হাত ধোয়া দিবস পালন করত, আন্তর্জাতিক ডিম দিবস পালন করত, আন্তর্জাতিক হাসি খুশি দিবস পালন করত, হাঁচি কাশি সর্দি জ্বর বায়ু ত্যাগ মল ত্যাগ সব দিবস পালন করত। কিন্তু 30শে আগস্ট আন্তর্জাতিক গুম দিবস পালন করতো না। এবং আন্তর্জাতিক গুমের উপরে যে কনভেনশন, জাতিসংঘের কনভেনশন, সেটাও শেখ হাসিনা সরকার স্বাক্ষর করেননি। আমাদের খুশি হওয়া উচিত যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার বলেছে 30শে আগস্টের আগেই তারা সেই কনভেনশনে স্বাক্ষর করবেন। এই স্বাক্ষর করলেই ইলিয়াস আলী, চৌধুরী আলম সহ যারা গুম হয়েছেন, শত শত পরিবারের মানুষ, তাদের সুবিচারের জন্য একটা ট্রাইব্যুনাল গঠন করা যাবে। সেখানে আমরা সুবিচারের আশা প্রত্যাশা করি। আমি অনেকক্ষণ বলেছি, আমি বলবো না। আবুল খায়ের ভূঁইয়া সাহেব আবার যাবেন আত্মমানবতার সেবায়। সবশেষ যেটা বলতে চাই, আপনারা ফার্দিনান্দো মার্কোসের কথা মনে আছে অনেকের, 1988 সালে এই অঞ্চলের একমাত্র শাসক যিনি বিপ্লবের মুখে দেশ থেকে পালিয়ে চলে গিয়েছিলেন। আর এই অঞ্চল না, পৃথিবীর ইতিহাসে একমাত্র শাসক গোটা পার্লামেন্ট সহ যিনি পালিয়ে চলে গেছেন। সাবেক আইজিপি কি মাহমুদ, না সর্বশেষ যে ছিল আব্দুল্লাহ আল মামুন, সে বলেছে আমাদেরকে ছেড়ে চলে গেল, আমাদেরকে না বলে চলে গেল। আব্দুল্লাহ আল মামুনকে বলবো, আপনি এখন মনের সুখে গান গান, ময়না মাসিল তোর পান্তা ভাতে ঘি। ছোটবেলায় এই গান আমরা শুনেছি। সেই গান গান আর মনের সুখে এটা দেখতে থাকেন যে পরবর্তী পরিস্থিতি কোথায় যায়। আমাদের বিশ্বাস, সকল অন্যায় অবিচারের জঞ্জাল দূর করে যৌক্তিক একটা সময়ের মধ্যে সরকার গণতান্ত্রিক অধিকার বা মানবাধিকারটাকে ফেরত দেবেন। তখন নির্বাচনের মাধ্যমে যে সরকার প্রতিষ্ঠিত হবে, তার মাধ্যমে প্রমাণিত হবে যে বিএনপি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল নাকি অন্য কিছু। সেদিনের প্রত্যাশায় থাকবো এবং সেই দিন পর্যন্ত খুব শান্তভাবে কোনো রকমের সংঘর্ষ, কোনো রকমের অনৈতিক কর্মকাণ্ড, কোনো রকমের দলের নাম ভাঙিয়ে কোনো কুকীর্তি করা, এইগুলোর মধ্যে কেউ যেন না যাই। আমরা আবারও বলি, আমাদের শিক্ষা নেওয়ার অনেক কিছু কিন্তু ইতিহাস গত 2 মাসে তৈরি হয়ে গেছে। সেই জন্য বলবো, জিয়া সমাজ কল্যাণ ফোরাম সমাজের কল্যাণে কাজ করে, নতুন নেতৃত্ব তৈরি করে, ভালো কথা শেখায়, ভালো কাজ করার উপদেশ দেয়। তাদের এই যাত্রা আরো বেশি বেগবান হোক। সে বেগবান যাত্রায় আমরাও আপনাদের সঙ্গে শরীক থাকবো, এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া বীরত্ব অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। জিয়া রহমান সমাজ কল্যাণ ফোরামের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকের এই আয়োজনে এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি আন্দোলন সংগ্রামে অন্যতম নায়ক, ঢাকার রাজপথে বিগত আন্দোলন সংগ্রামে যিনি আমাদেরকে নিয়ে, জিয়া রহমান সমাজ কল্যাণ ফোরামকে নিয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল, সেই অন্যতম সংগঠক আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ সৈনিক, জিয়াউর রহমান সমাজ কল্যাণ ফোরাম জিসবের সম্মানিত সভাপতি জনাব মঞ্জুর রহমান ভূঁইয়া ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। জনাব মঞ্জুর রহমান ভূঁইয়া ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। জিয়া রহমান সমাজ কল্যাণ ফোরামের প্রতিষ্ঠা বার্ষিকী এবং ছাত্র জনতার গণহত্যার দায়ে
খুনি হাসিনা সহ তার দোষরদের বিচারের দাবিতে আজকের এই প্রতিবাদ সভা প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন আমার রাজনৈতিক গুরু, জননন্দিত জননেতা, বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা, সাবেক 3 বারের এমপি জনাব আবুল খায়ের মিয়া ভাই। মঞ্চে উপস্থিত আছেন যার কথা বাংলার মানুষ সবাই তাকেই থাকে রাত টক শোতে, সেই আমাদের শ্রদ্ধাভাজন নেতা, আমারও শ্রদ্ধাভাজন নেতা, প্রিয় নেতা, বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন বিএনপির শিশু বিষয়ক সম্পাদক, সাবেক এমপি জনাব আবুল কালাম সিদ্দিকী ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন কেন্দ্রীয় বিএনপি ধর্ম বিষয়ক সম্পাদক জনাব রফিকুল ইসলাম জামাল ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন তাঁতি দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, যে মিডিয়াতে ভাইরাল বলে সবাই চিনেন, কাজী মনিরুজ্জামান মনির ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন বিপি ইব্রাহিম ভাই, কৃষক দলের ভাইস প্রেসিডেন্ট। আমাদের মাঝে উপস্থিত আছেন ওলামা দলের সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আবুল হোসেন ভাই, অ্যাডভোকেট আবুল হোসেন ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন আবুল কালাম আজাদ ভাই, আমাদের সুপ্রিম কোর্টের আইনজীবী, অ্যাডভোকেট কামাল হোসেন ভাই, আমাদের লক্ষ্মীপুরের কৃতি